বিধাননগর গ্রামে রমা তার বাবার সঙ্গে বাস করত। রমা ছিল অত্যন্ত সুন্দরী এবং গুণবতী একটি মেয়ে। রমার বাবা ছিলেন একজন দিনমজুর। খুব কষ্ট করে তাদের সংসার চলত। রমা টিউশন পড়িয়ে নিজের পড়াশুনোর খরচ চালাতো। এরকমই একদিন টিউশন পড়াতে যাওয়ার পথে রমার সঙ্গে সুশান্ত নামক একটি ছেলের দেখা হয়। সুশান্ত ছিল একজন সরকারি কর্মচারী। বিধাননগর গ্রামে সে কিছু কাজের জন্য এসেছিল। যেহেতু রমা ছিল খুব সুন্দরী একটি মেয়ে, তাই রমাকে প্রথম দেখাতেই সুশান্তের খুব পছন্দ হয়ে গেছিল। সুশান্ত রমার খোঁজখবর নিয়ে একদিন রমার বাড়িতে রমার বাবার সঙ্গে দেখা করতে গেল। নমস্কার আঙ্কেল, আমি সুশান্ত। আমি একজন সরকারি কর্মচারী। আপনাদের গ্রামে এসেছিলাম কিছু কাজের জন্য। পথে আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়, তাই আমি সবার কাছ থেকে খোঁজখবর নিয়ে আপনার বাড়ি এসেছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়ে রমাকে বিয়ে করতে চাই। রমা আমার একমাত্র মেয়ে। তুমি তো দেখেছো বাবা আমার অবস্থা, তাই কোনো বড় বাড়িতে বিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, আর আমি কোনো যৌতুকও দিতে পারবো না। তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই তুমি একবার তোমার বাড়িতে কথা বলো। আমার কোনো আপত্তি নেই বাবা। আমার মেয়েটা তো তাহলে বেঁচে গেল। আর আজকালকার দিনে সরকারি চাকরি ছেলেকে কোন মেয়ের বাবার না পছন্দ হতে পারে। এরকমভাবেই সুশান্ত রমাকে বিয়ে করে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছতেই সবাই তো রমাকে দেখে অবাক হয়ে গেল। এটা কে সুশান্ত? এ তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? এ হলো রমা, আমার স্ত্রী। আমরা বিয়ে করেছি। আসলে রমাকে দেখে আমার এত পছন্দ হয়েছিল যে আমি রমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। উনি রাজি থাকাতে আমি রমাকে বিয়ে করে নিয়েছি। আমি ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব। তুমি খুশি তো মা? বিয়ে করেছিস মানে? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? এ কোন ভিখারি বাড়ির মেয়েকে নিয়ে এসেছিস? একে তো দেখেই ভিখারি বলে মনে হচ্ছে। এই বউকে আমি কখনো মানতে পারবো না। সুশান্তর বৌদি সবই শুনছিল এবং মনে মনে ভাবছিল, ভালোই হয়েছে, দেওর একটা ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এই মেয়েকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া যাবে। এর হয়ে বলারও কেউ নেই, তাই একে বাড়িতে রেখে দেওয়াটাই ভালো। তাই সে শাশুড়ি মাকে বলল, মা, আপনি আর জেদাজেদি করবেন না। ভাই যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেই গেছে, তখন মনে হয় আমাদের মেনে নেওয়াটাই শ্রেয় হবে। এই মেয়েটাকে তো দেখতেও খুব সুন্দর। এসো, তুমি ভেতরে এসো। সুশান্তর মায়ের আপত্তি থাকা সত্ত্বেও যেহেতু সুশান্তর বৌদিকে সুশান্তর মা খুব ভালোবাসতেন, তাই তার কথার ওপর আর সে কোনো কথাই বলতে পারল না। কিছুদিন পর সুশান্তকে কিছু কাজের জন্য শহরের বাইরে যেতে হবে। রমা, আমি কিছুদিন শহরের বাইরে থাকবো, তাই তুমি এদিকটা একটু সামলে নিও। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুমি নিশ্চিন্তে যাও। আর এখানে তো খেয়াল রাখার জন্য মা আর দিদি আছেই। সুশান্ত চলে যাওয়ার পর সুশান্তর বৌদি আর মা দুজনে মিলে রমার ওপর অত্যাচার বাড়িয়ে দিল। একদিন সকালবেলা, রমা, তোর কি এখনো সকাল হয়নি? আমার জন্য কফি নিয়ে আয় রুমে। এই নাও দিদি তোমার কফি। তোমার দরজা বন্ধ ছিল রুমের, তাই তোমাকে আর ডাকিনি। তুমি যে ঘুম থেকে উঠে গেছো আমি বুঝতেই পারিনি। আমি তো মায়ের ঘরেও চা দিয়ে এলাম। তোমাকে কেন দেব না বলো? মুখে বড় বড় কথা বলিস না। গরিব আছিস, গরিবের মতো থাক। ওই তো একটা গরিব বাড়ির থেকে এসেছিস তুই। তুই বুঝবি কি করে সকালবেলা উঠে কি খেতে হয়? এই যে ছোট বউ, তুমি তো আর কোনো বড়লোক বাড়ির মেয়ে নও যে তোমাকে সমস্ত কাজ বলে দিতে হবে। দুপুরের রান্নাটা এবার শুরু করো, আর তার আগে সকালের ব্রেকফাস্ট বানিয়ে দাও। ব্রেকফাস্টে আজকে নুডলস বানাবে। তোমার দিদি ব্রেকফাস্টে নুডলস খেতে চেয়েছে। ও তো অনেক বড়লোক বাড়ির মেয়ে। ও তোমাদের মতো মুড়ি চানাচুর খায় না। ওকে নুডলস বানিয়ে দিও। আর আমার বয়স হয়েছে, আমাকে রুটি তরকারি বানিয়ে দিও। এক্ষুনি যাচ্ছি মা। আপনাকে কি আর চা দেবো? না, এখন আমাকে চা দেওয়ার দরকার নেই। যা গরম পড়েছে, তুমি বরং একটু মিছরি ভেজাও। আমি মিছরির জল খাবো। কই, আমার নুডলস এখনো হয়নি। আমি তো আপনাকে সকালবেলায় বলেছিলাম যে আজকে আমার নুডলস খেতে ইচ্ছে করছে। আপনার ছোট বৌমা এটুকুও বানিয়ে দিতে পারলো না এতক্ষণে। আমার আজকে পার্লারে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাকে 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমি কি ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাব? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি যাও, কিচেনে গিয়ে নুডলস বানিয়ে নিয়ে এসো। এরকমভাবেই রমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে একাই কাজ করে যেত। রমার শাশুড়ি বা যা কেউই তাকে কোনো সাহায্য করতো না। উল্টে অনেক অনেক বেশি করে অর্ডার করতো কাজ করার জন্য। আর রমা একটুও রেস্ট পেত না সারাদিনে। এমনকি সে খাবার সময়টুকু পর্যন্ত পেত না। আর সে কি খেয়েছে কি না খেয়েছে কেউ একটু খোঁজ খবরও নিত না। রমা লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত। যেহেতু সুশান্ত বাড়ি ছিল না, তাই সে কাউকেই কোনো কথা বলতে পারতো না। এরকমই একদিন খুব খাটাখাটনির পর রমা খেতে বসেছিল।
এমন সময় তার শাশুড়ি মা এলো। বাবা, তোমার তো খাওয়া দাওয়া দেখছি বিরাট। এরকম খাবার দাবার তো কখনো চোখেও দেখোনি। খাও খাও, আমাদের বাড়িতে ভাগ্যিস বিয়ে হয়ে এসেছিলে, তাই এই সমস্ত খাবার খেতে পাচ্ছ। আর আমার ছেলেটাকে ওই রূপের জাদুতে ফাঁসিয়ে আমার ছেলেটার জীবনটা একদম নষ্ট করে দিলে তুমি। কত ভালো ভালো মেয়ের বাড়ি থেকে দেখাশুনো আসছিল আমার ছেলের, আর তুমি এসে সব পণ্ড করে দিলে। তোমাকে দেখলে আমার রাগে গা জ্বলে ওঠে। এরকমই অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে রমার শাশুড়ি চলে গেল। রমা বসে বসে চোখের জল ফেলতে লাগলো। সময় মতো না খাওয়ার ফলে রমার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল। এরকমই একদিন রমার শরীর খারাপ হওয়ার জন্য রমা ঘুম থেকে উঠতেও অনেক দেরি করেছিল। তখন, মা দেখুন আপনার ছোট বৌমাকে, এখনও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি বড় লোকের মেয়ে, আমি কি আপনার বাড়িতে কাজ করতে এসেছি? আমি কি নিজে কফি বানিয়ে খাবো? আপনার বৌমা তো মহারানীর মতো ঘুমাচ্ছে। দেখুন, আমি এক্ষুনি ওর রুম থেকে আসছি। আপনি বললে আমার বাবা দুটো কাজের লোক এক্ষুনি পাঠিয়ে দেবে, কিন্তু আমি একলা কোনো কিছু করতে পারবো না। ও মা, সে কি কথা বলছো বৌমা? তুমি কেন কোনো কিছু করে খেতে যাবে? তোমার বাবা মা কত কিছু দিয়েছে আমাদেরকে, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, আরও কত কিছু। আর প্রতি সপ্তাহে কত গিফট পাঠান। তুমি এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও এই যে বাড়িতে আছো, এটাই আমাদের ভাগ্য। তুমি আবার কোনো কাজ করবে কেন? দাঁড়াও, আমি ওই মহারানীকে দেখাচ্ছি। এই বলে রমার শাশুড়ি খুব রেগে গিয়ে রমাকে ডাকতে গেল। এই যে বড়লোকের মেয়ে, এখনো তোমার ঘুম ভাঙলো না? তা চা কফি কে বানাবে? তোমার বাবা কটা চাকর বাকর পাঠিয়েছে যে তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? বিয়েতে তো একটা কিচ্ছু দেননি, উপরন্তু আমার এত ভালো ছেলে তার ঘাড় মুড়িয়ে খেয়েছো, আর এত বেলা অবধি ঘুমাচ্ছ? যাও এক্ষুনি গিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাও। আর হ্যাঁ, আমার জন্য চা আর তোমার দিদির জন্য কফি করে নিয়ে এসো এক্ষুনি। রমা নিরুপায় হয়ে কিচেনে গেল। সেখান থেকে চা কফি বানিয়ে নিয়ে শাশুড়িকে দিতে যাবে, এমন সময় রমা মাথা ঘুরিয়ে পড়ে গেল। রমার শাশুড়ি তার মধ্যেই তাকে কথা শোনাতে শুরু করলো। রমার জাউ তাকে নানান কথা শোনাতে শুরু করলো। এমন সময় সুশান্ত বাড়ি ফিরে এলো। সুশান্ত দেখে অবাক হয়ে গেল এবং বলল, মা, বৌদি, তোমরা এরকম ব্যবহার করো আমার স্ত্রীর সঙ্গে? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মেয়েটা এত অসুস্থ, গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তার মধ্যে ওকে এত কথা শোনাচ্ছ? আমি তো ভাবতেও পারছি না। আমি ভেবেছিলাম আমি হঠাৎ করে গিয়ে তোমাদের সারপ্রাইজ দেব, আর আমি তো এখন নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আমি এক্ষুনি যাচ্ছি ওকে ডাক্তার দেখাতে। আর শোনো, আর একটা দিনও আমি এখানে আমার স্ত্রীকে রেখে যাব না। আমার শিলিগুড়িতে পোস্টিং হয়েছে, আমি ওখানেই নিয়ে চলে যাব আমার স্ত্রীকে। সুস্থ হয়ে যাওয়ার পর সুশান্ত রমাকে নিয়ে শিলিগুড়ি চলে গেল এবং তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। শুনছো, ছেলের তো গরমের ছুটি পড়ে গেছে। আমি কি তাহলে কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসবো? তুমি একলা সব কিছু করে নিতে পারবে না? কেননা মা তো আবার বেড়াতে গেছে। মায়ের তো 1 মাসের ট্যুর, মা তো আসবে সেই জুলাই মাসের ফার্স্ট উইকে। ছেলেটার গরমের ছুটি পড়েছে, ছেলেটা তো সারাদিন ঘরে না হলে জ্বালিয়ে মারবে কোথাও ঘুরতে না নিয়ে গেলে। কি করবে বলো তো? শোনো, আমার অফিসের কাজের চাপটা একটু বেড়েছে এখন। আসলে এই অফিস করে সমস্ত কিছু সামলে আমি ঠিক চালাতে পারবো না। তার থেকে বরং তুমি এবারের আর গরমের ছুটিতে বাপের বাড়ি যেও না। আমি দেখছি তোমাদেরকে যতটা সম্ভব টাইম দেওয়া যায়। আসলে 1 উইক পর বস আসছে বিদেশ থেকে, তাই আমাকে থাকতেই হবে। ঠিক আছে, আমাকে ব্রেকফাস্টটা দাও, আমি অফিসের জন্য বের হই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত কাজের চাপ, তাহলে না হয় আমরা এবার আর যাব না। এই ছেলেটাকে নিয়ে কি যে করব সারাদিন। যাই, এখন ঘুমাচ্ছে, সমস্ত কাজ করে নি, না হলে আবার সকাল থেকে উঠেই শুরু করে দেবে বদমাইশি। স্কুল ছিল কি যে ভালো ছিল, প্রচন্ড গরম পড়েছে এটা মানলাম, কিন্তু বাবারে বাবা, স্কুলে গেলে যে কতটা ভালো হয় বাচ্চারা, সেটা গরমের ছুটি পড়লেই বোঝা যায়। এই বলে রিঙ্কি রান্নাঘরে চলে গেল এবং সেখানে খাবার দাবার বানিয়ে নিয়ে সতীশকে দিল। সতীশ খেয়ে নিয়ে অফিসে চলে গেল। রাতে যখন সতীশ ফিরলো তখন রিঙ্কিকে বলল, রিঙ্কি, শিবানী আসছে কালকে। ওরও তো সামার ভ্যাকেশন চলছে, তাই ও কদিনের জন্য আমাদের এখানে আসছে থাকবার জন্য। আমি যখন অফিসে ছিলাম আমাকে ফোন করেছিল, তোমাকে আর বলা হয়নি। ওরে বাবা, ননদিনে আসছে? উনি তো আবার 1 গ্লাস জলও নিজে নিয়ে খান না। দূর, ভালো লাগে না। এর থেকে বাপের বাড়ি চলে গেলে ভালো হতো। তুমি কিছু বলতে পারলে না? আর এখন মাও তো নেই বাড়িতে। আরে বোন আসছে বাড়িতে, কি বলবো আমি যে আসিস না? জানি আমার বোনটা একটু কুড়ে, তুমি একটু সবটা সামলে নাও রিঙ্কি। তোমার একটু চাপ হয়ে যাবে আমি জানি, কিন্তু তুমি ঠিক হ্যান্ডেল করে নিতে পারবে। আর তাছাড়া এরকম ভাবে বলা যায় না যে তুই আসিস না, এটা তো ওরও বাড়ি।
হয়ে গেল, এবার গরমের ছুটিটা পুরো গেল। কোথায় ভেবেছিলাম বাপের বাড়ি যাব, না হলে ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব, তা না, এখন ননদিনীর সেবা করে দিন কাটাতে হবে। তুমি তো অফিসে চলে যাবে, তোমাকে তো সারাদিন কোনো অর্ডার সামলাতে হবে না, আমাকে সারাদিন অর্ডার নিতে হবে তার। পরদিন সকালবেলা শিবানী এলো বাড়িতে। বৌদি কেমন আছো? আরে দাদা, কতদিন পর দেখলাম তোমাকে, ভালো আছো তুমি? আর শোনো বৌদি, আমি অনেকটা জার্নি করে এসেছি, আমার সকালের ব্রেকফাস্টও করা হয়নি, তুমি আমাকে একটা ব্রেকফাস্ট কিছু বানিয়ে দাও। ও আচ্ছা, আমাকে একটুখানি পরোটা বানিয়ে দাও, আলুর পরোটা বানাবে, কিন্তু বাড়ির খাবার কতদিন খাওয়া হয় না। বেশি করে আলু স্টাফিং দিয়ে আলুর পরোটা বানাবে, আর একটু সালাদ কেটে দেবে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। দেখলে তো, তোমার বোনের শুরু হয়ে গেল এসে না এসেই। আমি সবার জন্য পোহা বানিয়ে রেখেছিলাম, সেটা তো আবার ওনার মুখে উঠবে না, আমাকে আবার এখন আলুর পরোটা বানাতে বসতে হবে। যাও, তুমি অফিসে যাও। বৌদি আমার রুমে একটু এসো তো, আর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা নিয়ে এসো। 11টা বেজে গেল, এখনো আমার ব্রেকফাস্ট হয়নি, আর আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসবে। তড়িঘড়ি রিঙ্কি শিবানীর ঘরে গেল। ঘরে গিয়ে বলল, বলো, কি বলছিলে শিবানী? এই তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাকে দিয়ে দিচ্ছি আমি, আমাকে জাস্ট আর 2 মিনিট দাও। বৌদি এসিটা একটু অন করে দাও তো। বাবা, গরমটা নেওয়া যাচ্ছে না, আমি অ্যাকচুয়ালি এসির রিমোটটা খুঁজে পাচ্ছি না, একটু রেস্ট করছিলাম আমি। রিঙ্কি দেখলো রিমোটটা টেবিলের ওপরেই আছে, কিন্তু তার ননদ শিবানী সেইটুকুও পরিশ্রম করে রিমোটটা নেবে না। এই সমস্ত দেখে শুনে রিঙ্কির মনে মনে রাগ হলেও রিঙ্কি কিছু বলতে পারছিল না। আর বৌদি, এটা কি জল নিয়ে এসেছো? জলের মধ্যে বরফ আর পুদিনা পাতা দিয়ে নিয়ে এসো। আর শোনো, আমি কিন্তু লাঞ্চে আজকে চিকেন বাটার মশলা জিরা রাইস খাবো। আসলে তুমি আবার না হলে ভাববে যে আমাকে কি খাওয়াবে না খাওয়াবে, তাই তোমার কাছে আবার কিসের লজ্জা, তাই না বৌদি? রিঙ্কি আবার রান্নাঘরে গিয়ে ননদের জন্য চিকেন বাটার মশলা এবং জিরা রাইস বানালো, এবং সমস্ত কাজকর্ম সেরে যখন রিঙ্কি একটু নিজের ঘরে রেস্ট করতে যাবে, তখন শিবানী বলে উঠল, বৌদি চলো, অনেকদিন হলো সাউথ সিটি মল যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। আর তাছাড়া আমার একটু কেনাকাটাও ছিল, আর ওখানকার ক্যাফেতে কফিও খেয়ে আসি। আগে মনে আছে আমরা প্রায় প্রতিদিনই যেতাম কফি খেতে। চলো চলো, রেডি হয়ে যাও, ঘুরে আসি। আর তাছাড়া তোমার ছেলেও তো বায়না করছে কোথাও যাবে বলে। এই দুপুরবেলা বেরোবে? এই তো সমস্ত কাজকর্ম হলো, এবার তো আমি ভাবছিলাম একটু রেস্ট করব। সন্ধেবেলায় চলো, তোমার দাদা যখন চলে আসবে তখন না হয় সবাই মিলে একসাথে যাবো আর ডিনারটাও করে আসবো। না না বৌদি, রাতে আমার অন্য জায়গায় একটা যাবার আছে, তাই রাতে তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না, আর আজকে ডিনারে যাওয়া হবে না। তুমি বরং এক্ষুনি রেডি হও, আমরা বেরোবো, বাড়িতে তো গাড়ি আছে। রিঙ্কির ইচ্ছে না থাকা সত্ত্বেও শিবানীর কথায় বাধ্য হয়ে রিঙ্কিকে বেরোতে হলো। এভাবেই তার ননদ সারাদিন ধরে রিঙ্কিকে জ্বালাতন করত। একটা কাজও নিজে করতো না, উপরন্তু সমস্ত কাজ বাড়িয়ে দিত। বিরক্ত হয়ে গিয়ে রিঙ্কি একদিন সতীশকে বলল, শোনো, তোমার বোনকে আমি আর নিতে পারছি না, জাস্ট আমার কাজ তো 10 গুণ বেড়ে গেছে। কোথায় ভাবলাম গরমের ছুটিতে একটু রেস্ট করব, তা না, তোমার বোন এসে গেছে আমার সমস্ত কাজ বাড়াতে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, ওকে কোনো না কোনোভাবে হলেও এবারে নিজের জায়গায় পাঠাতেই হবে। আর তাছাড়া আমি নাকি শুনলাম ওর হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে চলে এসেছে এখানে। কিন্তু সেটা কি ঠিক হবে? আর তাছাড়া মা তো নেই বাড়িতে, তুমি কি করে নিজেই ডিসিশন নিতে পারো? আমার তো ঠিক সুবিধে লাগছে না। আরে আমি সমস্ত ঘটনা মাকে বলেছি, মায়ের সঙ্গে প্ল্যান করেই তোমাকে বলছি ওটা। ওকে কোনো না কোনোভাবে বাড়ি পাঠাতেই হবে, তাহলে আমারও ভালো ওরও ভালো। পরের দিন থেকে রিঙ্কি নিজের প্ল্যান চালু করলো। পরের দিন সকালবেলা, বৌদি ব্রেকফাস্ট কোথায়? এখনো ব্রেকফাস্ট বানাওনি কেন? আর তুমি আমাকে চাটা দাও, তাড়াতাড়ি দাও, আমাকে ব্রেকফাস্টটা দাও, আমি একটু বন্ধুদের সঙ্গে বেরোবো। আসলে শিবানী, আজকে আমি আর কিছু বানাইনি। আমার শরীরটা এত প্রচন্ড খারাপ যে তোমার দাদা দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে অফিসে, আর ছেলেকেও আমি দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। তোমার জন্য দেখো দুধ গরম করে রেখেছি, তুমি একটু কর্নফ্লেক্সটা নিয়ে খেয়ে নাও প্লিজ। কিন্তু বৌদি, তুমি তো জানো আমি কর্নফ্লেক্স খাই না। তুমি আমাকে চটপট আলুর পরোটা বানিয়ে দাও। আর তুমি তো এখন মেডিসিন নিয়ে নিয়েছো, একটু তো ঠিকও আছো। কিন্তু শিবানী, আমি এখন রান্নাঘরে যেতে পারবো না, আমার তো মাথা ঘুরছে প্রচন্ড। এইভাবে যদি আমি রান্নাঘরে যাই, আবার মাথা ঘুরে যদি পড়ে যায়, তাহলে তোমারই আবার চাপ বাড়বে। আর শোনো, আমাকে একটুখানি আদা দিয়ে চা বানিয়ে খাওয়াও তো, আমার খুব মাথা ধরেছে। আর নিজে যদি পরোটা খাও, নিজে বানিয়ে খেয়ে নাও প্লিজ। শিবানী কোনো উপায় না দেখে নিজের জলখাবার নিজেই বানিয়ে নিল এবং বৌদির জন্য চাও বানিয়ে নিল। এইভাবেই শিবানী নিজের সমস্ত কাজ করতে লাগলো, কেননা 4-5 দিন হলো রিঙ্কি কোনো একটা কাজ করতো না সেরকম। ধুর, ভাল লাগে না। কোথায় ভাবলাম গরমের ছুটিতে যাই বাপের বাড়ি, গিয়ে বৌদির সেবা খেয়ে আসি, তা না, এখন তো উল্টো হচ্ছে দেখছি, বৌদিরই সেবা করতে হচ্ছে আমাকে। কেন যে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে আসতে গেলাম, এখন তো আমি আর বাড়িও ফিরতে পারছি না। কি যে করি, এখানে আমার আর এক মুহূর্তও ভালো লাগছে না। এত কাজ আমার দ্বারা সম্ভব নয়, বাড়িতেই ভালো ছিল, কোনো কাজ করতে হতো না।
শিবানী এই সমস্তই কথা ভাবছিল, হঠাৎ করে শিবানী দেখলো বিকাশ এসেছে তার রুমে। বিকাশকে দেখে শিবানী একদম চমকে গেল। কি ব্যাপার, তুমি এসেছো? আমি তো তোমাকে ডাকিনি, তুমি কেন এসেছো? আর তাছাড়া আমি তো যা বলার বলেই এসেছি, তুমি আবার এখানে শুধু শুধু এলে কেন? কিন্তু শিবানী, তুমি তো আমাকে মেসেজ করে ডেকেছো, তাই আমি ভাবলাম যাই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিই। শিবানী দেখলো সত্যি সত্যি মেসেজ আছে। সে কিছুই বুঝতে না পারার আগেই রিঙ্কি এবং সতীশ এলো ওদের রুমে। আরে বিকাশ, কখন এলে? বুঝতেই পারিনি। ভালো আছো তো? বাড়ির সবাই ভালো আছে? ও আচ্ছা, তুমি নিশ্চয়ই শিবানীকে নিতে এসেছো। বলছি কটা দিন আমাদের বাড়িতেও থেকে যাও, তাহলে ভালোই হতো। না না বৌদি, অফিসে প্রচন্ড কাজের চাপ, দাদা তো সব জানেন। আমি শিবানীকে নিয়েই চলে যাব, থাকতে পারবো না। তোমরা বরং এসো একদিন বাড়িতে। ঠিক আছে দাদা, বৌদিকে নিয়ে আসবেন কিন্তু। আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে যাই। এই বলে বিকাশ শিবানীকে নিয়ে চলে গেল এবং রিঙ্কি হাসতে লাগলো। ওহ যাক বাবা, অ্যাট লাস্ট শিবানী গেল। আসলে এই মেসেজটা আমিই করেছিলাম শিবানীর ফোন থেকে। চলো চলো, কয়েকদিনের জন্য কোথা থেকেও ঘুরে আসি। কয়েকদিন ধরে যা ঝড়ঝাপটা গেল, ওহ এবার একটু ভালো লাগছে। বন্ধুরা, আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।